আজকে আমরা বাটরা এমএসপিসি হাই স্কুল এবং হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তোমাদের অনুরোধ করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি আজকে, সেটা হলো বাটরা এমএসপিসি হাই স্কুল তার প্রথম প্রশ্নে। বলা আছে সমতল দর্পণের ওপর লম্বভাবে আলোকরশ্মি আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি। অবশ্যই অপশান ডি হবে 0 ডিগ্রি। আবিষ্ট চুম্বক হলো সেটা হলো স্থায়ী, অস্থায়ী, দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী। এটা অবশ্যই অস্থায়ী। আবিষ্ট চুম্বক হলো অস্থায়ী। টর্চ লাইটে ব্যবহৃত হয় ভোল্টীয় কোষ, নির্জল কোষ, সঞ্চয়ক কোষ, লেগল্যান্স কোষ। টর্চ লাইটে আমরা ব্যবহার করি নির্জল কোষ, অপশান বি। তারপর দেখো অপ্রচলিত শক্তি নয়, সেটা হলো জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি। তাহলে এগুলো সব হলো অপ্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তির মধ্যে পড়ছে। আর অপশান ডি হলো জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। এটা অপ্রচলিত শক্তি নয়, অর্থাৎ প্রচলিত শক্তির মধ্যে পড়ছে। তারপরে পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, এখানে বলা আছে কাকদ্বীপ, দীঘা, সাগরদ্বীপ, বকখালি। বায়ুকল দেখা যায় সেটা হলো বকখালিতে, আমরা জানবো সেটা বকখালিতে। তারপরে 2-এর 1-এরটা চুম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এটা আমরা বলবো 0.86, 0.86 বলবো, বা যদি কেউ বলে 0.85 তাও হবে। 0.86 লিখেছি, তাহলে কেউ যদি লেখে 0.85 তাহলে সেটাও কিন্তু প্রযোজ্য, কিন্তু তোমাদের টেক্সট পেজে লেখা আছে 0.86। পেরিস্কোপে দুটি সমতল দর্পণের মধ্যে কত কোণ অবস্থান করে? পেরিস্কোপে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে কত কোণে অবস্থান করে? মনে রাখতে হয় পেরিস্কোপে এটা হলো 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে অবস্থান করে। তারপরে দেখো কোনো সেলে রাসায়নিক শক্তি ড্যাক্স শক্তি রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি এটা আমরা বলবো তড়িৎ শক্তিতে, তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো সেটা আমরা কি বলবো? বায়ু শক্তি। আমরা কি বলবো? বায়ু শক্তি বলবো। পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো বায়ু শক্তি। মূলের ডগায় টুপির মতো অংশটা হলো সেটা হলো মূলত্র। মূলের ডগায় টুপির মতো অংশটার নাম হলো মূলত্র। তারপরে দেখো 3-এর 1-এরটা বিচ্ছুরণ কি দেখে নাও। প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাদা আলো বিভিন্ন বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়ে যায়। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাদা আলো বিভিন্ন বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়ে যায়। আলোর এই ঘটনাকে বিচ্ছুরণ বলা হয়। তারপর দেখো চৌম্বক পদার্থ কাকে বলে? দেখে নাও, চৌম্বক পদার্থ অর্থাৎ যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। তাহলে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাহলে চৌম্বক পদার্থ বলে,
যেমন লোহা, নিকেল, কোবাল্ট হলো চৌম্বক পদার্থ। তারপর দেখো এলইডি। এলইডির পুরো অর্থ কি? এলইডি দেখে নাও। এলইডি হলো, এটা হলো লাইট এমিটিং ডায়োড। এলইডি মানে হলো লাইট এমিটিং ডায়োড। সৌরশক্তি ব্যবহারের কয়েকটি উপকারিতা লেখো। সৌরশক্তি ব্যবহারের কয়েকটি উপকারিতা। সৌরশক্তি ব্যবহারের উপকারিতা একটা হলো এটি নবীকরণযোগ্য, দূষণহীন। 2 নম্বর হলো এই শক্তি উৎপাদন ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য। 3 নম্বর পয়েন্ট হলো সৌরশক্তি আবদ্ধকারী উপকরণগুলি ছোট জায়গাতে বসানো যায়। তাহলে এটা হলো নবীকরণযোগ্য, দূষণহীন, রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম, আর উপকরণগুলি ছোট জায়গাতে বসানো যায়, এগুলি সুবিধা। তারপর দেখো একটি যৌগিক পদার্থের উদাহরণ দিতে বলছি। এটা মনে রাখবে, তেঁতুল পাতা। তেঁতুল পাতা এটা হলো যৌগিক পদার্থের মধ্যে পড়ছে। 4-এর 1-টা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এগুলো চিত্র আঁকতে বলছে। লঘু থেকে বলা আছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। দেখে নাও, কোনো আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, কোনো আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। তাই লঘু মাধ্যমের আপাত যে কোণটা সেটা আই, অর্থাৎ আপাতন কোণ আই, আর ঘন মাধ্যমে যে প্রতিসরণ কোণটা আমরা বলবো আর, আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। অর্থাৎ লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে পড়বে তখন অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে এখানটা আইটা বড় হবে আর এর থেকে, তাহলে আই গ্রেটার দেন আর। তাহলে ছবি এঁকে দেবে, এটা লঘু মাধ্যম, ঘন মাধ্যম লিখে দেবে, এটা বিভেদ তল, এটা অভিলম্ব, আর এটা আই মানে আপাতন কোণ, আর মানে প্রতিসরণ কোণ। দেখো, পৃথিবী নিজে একটি চুম্বক, এর সাপেক্ষে দুটি প্রমাণ দিতে বলছে। দেখে নাও, এক নম্বর পয়েন্ট সেটা হলো একটি চুম্বক শলাকাকে ভারকেন্দ্র থেকে অবাধে ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। সামান্য নাড়িয়ে দিলেও আবার চুম্বক শলাকাটি উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। নাম্বার 2, অন্যান্য চুম্বকের মতো পৃথিবীরও চৌম্বক পদার্থের চুম্বকত্ব আবিষ্ট করে। অর্থাৎ অন্যান্য চুম্বকের মতোই পৃথিবীও চৌম্বক পদার্থে চুম্বকত্ব আবিষ্ট করে। যেমন কোনো লোহার বরগা বা সেতুর কাঠামো উত্তর দক্ষিণমুখী অবস্থানে রাখলে, মানে ভূগর্ভের মধ্যে রাখলে, তাহলে ক্ষীণ চুম্বকত্ব লাভ করবে। তাহলে দুটো পয়েন্ট, একটা হলো কোনো একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সবসময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে, আর কোনো চৌম্বক পদার্থকে যদি উত্তর দক্ষিণ অবস্থানে রাখা হয় তাহলে সেই পদার্থটা মানে চৌম্বক পদার্থটা চুম্বকত্ব লাভ করবে। তাহলে এটা পৃথিবী চুম্বক হওয়ার জন্যই এই ঘটনা ঘটে। তারপর দেখো, উদাহরণসহ চৌম্বক পদার্থের সংজ্ঞা দাও।
এই উত্তরটি একটু আগে হলো, দেখে নাও। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে। উদাহরণ লোহা, নিকেল, কোবাল্ট হলো চৌম্বক পদার্থের মধ্যে পড়ছে। তারপর দেখো চারেরটা, ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের অপ্রচলিত শক্তির ব্যবহারের উপর জোর দেওয়া উচিত কেন? দেখে নাও। 1 নম্বর পয়েন্ট হলো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, অর্থাৎ এটি নবীকরণযোগ্য নয়। তাহলে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। 2 নম্বর হলো জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করলে এর মজুদ শেষ হয়ে যাবে, ফলে শক্তি সংকট দেখা দেবে। 3 নম্বর পয়েন্ট হলো জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তাহলে এই সকল কারণের জন্য আমরা কিন্তু জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করে অপোজিট শক্তি মানে পরিবেশ বান্ধব শক্তিগুলোকে বেশি বেশি ব্যবহার করতে হবে। তারপরে দেখো 5এরটা, জবা ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করতে বলছে। এটা তোমরা টেক্সট বই পেয়ে যাবে, এটা আমরা এঁকে আর দেখাচ্ছি না। তাহলে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন পরের স্কুলটা, সেটা আমরা চলে আসছি। আচ্ছা, প্রথম প্রশ্ন, চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধুমাত্র আকর্ষণ ধর্ম, শুধু বিকর্ষণ ধর্ম, আকর্ষণ বিকর্ষণ দুটোই চুম্বক আবেশের পরীক্ষা। অপশান বি শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। তারপরে একটি দণ্ড চুম্বককে 3টে টুকরো করা হলো। তাহলে একটি দণ্ড চুম্বককে 3টে টুকরো করা হলো, এটা হলো অপশান এ হলো শুধু প্রান্তের টুকরো 2টি চুম্বক থাকবে, শুধু মাঝের টুকরো চুম্বক থাকবে, 3টি টুকরো চুম্বক থাকবে, কোনো টুকরো চুম্বক থাকবে না। যতগুলো টুকরো করা হবে ততগুলি চুম্বক পাওয়া যাবে, অর্থাৎ অপশান সি হবে, 3টি টুকরোই চুম্বক থাকবে। নৌ কম্পাসে ব্যবহৃত হয় অপশান এ প্রাকৃতিক চুম্বক, অপশান বি দণ্ড চুম্বক, অপশান সি তড়িৎ চুম্বক, অপশান ডি চুম্বক শলাকা। সেটা আমরা কোথায় ব্যবহার করব? এটা চুম্বক শলাকা আমরা বলবো। চুম্বক আবেশ হয় আকর্ষণের আগে পরে, একই সময়, কোনোটি নয়। এটা হবে অবশ্যই আগে হবে। ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় টাংস্টেন তার, উলফ্রেমাইট তার, নাইক্রোম তার, তামার তার। সেটা আমরা কি বলবো? এটা আমরা ইলেকট্রিক ইস্ত্রিতে আমরা নাইক্রোম তার ব্যবহার করি। তারপর দেখো উদ্ভিদ এবং প্রাণীর দেহে কোন শক্তি পরিবর্তিত আবদ্ধ হয়? সেটা হলো অপশান এ বলা আছে তাপশক্তি, অপশান বি বলা আছে সৌরশক্তি, অপশান সি বলা আছে রাসায়নিক শক্তি, অপশান ডি বলা আছে বায়ু শক্তি। তাহলে অবশ্যই এটা হলো সৌরশক্তি, অপশান বি। কাণ্ডের যে জায়গা থেকে শাখা পাতা বেরোয় সেটি হলো অপশান এ পর্ব, অপশান বি পর্বমধ্য, অপশান সি কক্ষ, অপশান ডি বিটপ। তাহলে সেটা হবে পর্ব। 4টি স্তবকযুক্ত একটি ফুলের নাম, 4টি স্তবকযুক্ত একটি ফুলের উদাহরণ কুমড়ো, জবা, রজনীগন্ধা, কচু। তাহলে আমরা এটা কি বলবো? সেটা আমরা বলবো অবশ্যই জবা বলবো। ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটি হলো বৃতি, দলমণ্ডল, গর্ভদণ্ড, ডিম্বাশয়। তাহলে আমরা কি বলবো? তাহলে বৃতি, দলমণ্ডল, গর্ভদণ্ড, ডিম্বাশয়, এটা হবে ডিম্বাশয়, অপশান ডি হবে। উদাসীন অঞ্চলে চুম্বকের ড্যাশ ক্ষমতা নেই, এটা হলো আকর্ষণ ক্ষমতা নেই, আকর্ষণ ক্ষমতা।
তারপর দেখো দুয়েরটা, চুম্বকের একক একক মেরুর কোনো অস্তিত্ব নেই। তাহলে একক মেরু, চুম্বকের একক মেরু অস্তিত্ব নেই। চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য, এটা কত সম্পর্ক 0.86। তারপর দেখো কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি, গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। কয়লা হলো গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। তারপরে দেখো বেমানান খুঁজতে বার করতে, বেমানান বার করতে বলছে, সেটা হলো বীজত্বক, বীজপত্র, ফলত্বক, ভ্রূণাক্ষ। অবশ্যই বীজত্বক, তাহলে এটা হবে বীজত্বক, বীজপত্র, ফলত্বক, ভ্রূণাক্ষ। তাহলে বেমানান আমরা কি বলবো, ফলত্বক বলবো, ফলত্বক। তারপর একটা মূলো, আলু, বিট, গাজর, এটা অবশ্যই এর মধ্যে বেমানান হলো আলু। তাহলে আলু চলে আসছে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এর সংকেত কি, LOH3। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর সংকেত হলো LOH3। সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড এটা আমরা বলবো Na2S। ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড Fe2O3, ফেরিক অক্সাইড হলো Fe2O3। পটাশিয়াম, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হলো K2Cr2O7, K2Cr2O7। সমতা বিধান করতে বলছে, দেখে নাও এটা কি হবে। এটা বলা আছে, তাহলে সমতা বিধান করলে তাহলে এটা আমরা শুধুমাত্র 2 বলে দেবো, অর্থাৎ HCl এর আগে আমরা কি বলবো, 2 বলবো, 2HCl। তারপরে দেখো এখানে কি বলা আছে, 2 নম্বরটা, 2 নম্বরটা হলো আমরা এখানে যদি 2 বলে দিই, Ag এর আগে 2 বলে দিলে আমরা হয়ে যাবে। তারপরে দেখো PbCO3(2), এটা PbO প্লাস NO2 প্লাস O2, এটা আমরা এখানে 2 বলবো, PbNO3(2) 2 বলবো। তারপরে PbO এর আগে আমরা 2 বলবো। তারপরে আমরা কি বলবো, এখানে 4, এটা 4 বলবো, 4NO2 হবে, 4NO2 হবে। তারপর D-এরটা দেখো, D-এরটা হলো এটা আমরা বলবো 2Al বলবো, 2Al এটা বলবো, আর এটা 2Fe বলবো, 2Al প্লাস 2Fe এটা বলবো। তাহলে এখানে HCl আগে 2 হবে প্রথমটায়, দ্বিতীয়টা Ag আগে 2 হবে, 3 নম্বরটা যেটা আছে সেটা হলো PbNO3 আগে 2 হবে, PbOর আগে 2 হবে, আর NO2 অর্থাৎ NO2 এর আগে কত হবে, সেটা 4 হবে, আর এখানে Al এর আগে 2 হবে, আর Fe এর আগে কত 2 বসবে। একটা সমগ্র ব্যাপার সমতা বিধান হয়ে গেল। এটা তোমরা তীর চিহ্ন দিয়ে লিখতে পারো, বা তীর চিহ্ন তুলে দিয়ে তোমরা সমান আকারেও লিখতে পারো। আমি তীর চিহ্নটা কোনো চেঞ্জ করিনি, তোমরা যদি পরীক্ষা হলে সমান দিয়ে দাও সেটাও কিন্তু হবে, মানে তীর চিহ্নগুলো সমান তোমরা দিতে পারো। আচ্ছা, এটা হলো N2 প্লাস H2, এটা NH3, এই বিক্রিয়ার নাম হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ, এটার নাম হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তারপরে দেখো CaCO3 থেকে CO প্লাস CO2, এটা হলো বিয়োজন, এই বিক্রিয়ার নাম হলো বিয়োজন, তো এটার নাম হলো বিয়োজন বিক্রিয়া। 3 নম্বরটা দেখো, এটা হলো Fe প্লাস CuSO4, এটা বলো FeSO4 প্লাস U, এটা আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন। তারপরে দেখো NaCl প্লাস AgNO3, AgCl প্লাস NaNO3, এটা আমরা বলবো বিনিময় বিক্রিয়া, এটা আমরা বলবো বিনিময় বিক্রিয়া। তারপর দেখো
পারদের পারদের ল্যাটিন নাম, পারদের ল্যাটিন নাম এটা আমরা বলবো হাইড্রাজিয়াম। পারদের ল্যাটিন নাম হলো হাইড্রাজিয়াম। এলইডি আগে হয়েছে, সেটা হলো লাইট এমিটিং ডায়োড। তাহলে এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। তারপরে দেখো তড়িৎচুম্বকের শক্তি বাড়ানোর দুটি উপায়, এটা অনেকবার হয়েছে। এক হলো কুণ্ডলী পাক সংখ্যা বৃদ্ধি করলে, 2 নম্বর হলো প্রবাহমাত্রার মান বৃদ্ধি করলে। তাহলে কুণ্ডলী পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎ শক্তি বাড়বে, আর প্রবাহমাত্রা বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে। তারপরে দেখো চৌম্বক ক্ষেত্র বলতে কি বোঝো? ক্ষেত্র কি বলতে কি বোঝায়? কোনো একটা চুম্বকের প্রভাব যতদূর পর্যন্ত বিস্তৃত হয় তাকেই বলা হয় চুম্বক ক্ষেত্র। কোনো একটা চুম্বকের প্রভাব যতদূর পর্যন্ত বিরাজ করে সেই টোটাল অঞ্চলকে আমরা কি বলবো? চুম্বক ক্ষেত্র বলবো। দেখো চুম্বক ক্ষেত্র দেখে নাও। চুম্বক ক্ষেত্র কোনো চুম্বকের যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে সবচেয়ে বেশি, তাকে চুম্বক ক্ষেত্র বলে। কোনো চুম্বকের যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে সবচেয়ে বেশি, তাকে আমরা কি বলবো? চুম্বক ক্ষেত্র বলবো। তারপর দেখো চুম্বক দৈর্ঘ্য কাকে বলে? চুম্বক দৈর্ঘ্য কাকে বলে দেখে নাও। চুম্বকের এই দুটো মেরু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে চুম্বক দৈর্ঘ্য। কোনো চুম্বককে দুটো মেরু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে চুম্বক দৈর্ঘ্য। তারপরে দেখো ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট হিসাবে কি ব্যবহার করা হয়? এটা আমরা ব্যবহার করব টাংস্টেন। ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট হিসাবে আমরা কি ব্যবহার করব? সেটা টাংস্টেন। আর ইলেকট্রিক ক্রেনে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? এটা অবশ্যই ইলেকট্রিক ক্রেনে আমরা ব্যবহার করব তড়িৎ চুম্বক। ইলেকট্রিক ক্রেনে আমরা ব্যবহার করব তড়িৎ চুম্বক। আজকে আমরা দুটো স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।